এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলের ফাঁদে পা দিলেই যুক্তরাষ্ট্রের বিপদ, ইরানের হুঁশিয়ারি। অবশেষে পিছু হটলেন ট্রাম্প, ইরানের জলসীমা থেকে জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭। এবার ট্রাম্পকে পাল্টা খোঁচা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের। যে কারণে ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন এপস্টাইন, নতুন নথিতে চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইসরায়েলের ফাঁদে পা দিলেই যুক্তরাষ্ট্রের বিপদ, ইরানের হুঁশিয়ারি। ইসরায়েলের প্রভাবে মার্কিন পররাষ্ট্রনীতির রূপ বদল না করতে ওয়াশিংটনকে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। মঙ্গলবার সকালে তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই হুঁশিয়ারি দেন। সাম্প্রতিক প্রেক্ষাপট এবং ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপড়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত কোনো বহিঃশক্তির চাপ ছাড়াই স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা, বিশেষ করে ইসরায়েল যেভাবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করছে এবং মার্কিন স্বার্থকে উপেক্ষা করে চলেছে সে বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বাঘাই স্পষ্টভাবে বলেন, মধ্যপ্রাচ্যে গত ৮ দশক ধরে যাবতীয় অস্থিরতার মূল উৎস হচ্ছে ইসরায়েল এবং তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। পরমাণু চুক্তি নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মুখপাত্র বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণেই ইরান বর্তমানে সতর্ক অবস্থান নিয়েছে। গত এক দশকের ঘটনাবলী এবং বিশেষ করে সাম্প্রতিক মাসগুলিতে আমেরিকার গৃহীত পদক্ষেপগুলো তেহরানের মনে গভীর সংশয়ের সৃষ্টি করেছে। তবে তিনি এটিও স্পষ্ট করেন, ইরান কখনোই কূটনীতির পথ থেকে সরে দাঁড়ায়নি। আঞ্চলিক দেশগুলির আহ্বানে সাড়া দিয়ে এবং জনগণের ন্যায্য অধিকারের কথা মাথায় রেখেই ইরান নতুন করে আলোচনার টেবিলে বসেছে। আলোচনার এই প্রক্রিয়াটিকে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে অভিহিত করে তিনি জানান, ইরান এখন অত্যন্ত নিবিড়ভাবে অপর পক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। সংবাদ সম্মেলনে বাঘাই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আলোচনারত অবস্থায় ইরানের ওপর কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ২০২৫ সালের জুনে ঘটে যাওয়া সামরিক তিক্ততার অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় ইরান সব সময় প্রতিশুদ্ধবদ্ধ। এছাড়া গাজা ও লেবাননে চলমান সহিংসতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে এবং রাসায়নিক দ্রব্য ব্যবহারের মাধ্যমে পরিবেশের অপূরণীয় ক্ষতি করছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি নমনীয়তা দেখানোর কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকেও এই অপরাধের অংশীদার হিসেবে চিহ্নিত করেন তিনি। অবশেষে পিছু হটলেন ট্রাম্প, ইরানের জলসীমা থেকে জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী দিয়ে ভ্রমণ করা মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশিকা জারি করেছে যুক্তরাষ্ট্র, যেখানে ইরানের আঞ্চলিক জলসীমা থেকে জাহাজগুলোকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। সোমবার মার্কিন ম্যারিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এই নির্দেশিকা জারি করে। এই পরামর্শে মার্কিন জাহাজের ক্যাপ্টেনদের ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে ওঠার অনুমতি না দেওয়ারও আহ্বান জানানো হয়। এই নির্দেশিকার মানে হল, এই জলপথে চলাচলকারী মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের আঞ্চলিক সমুদ্র থেকে যতটা সম্ভব দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে নৌ চলাচলের সুরক্ষার সাথে আপোষ না হয়। হরমুজ প্রণালীতে পূর্ব দিকে যাতায়াতের সময় জাহাজগুলোকে ওমানের আঞ্চলিক সমুদ্রের কাছাকাছি যাতায়াত করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার পর এই সুপারিশগুলো আসে। কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান বাগাড়ম্বরপূর্ণ আলোচনা এবং হুমকির ফলে দুই দেশ যুদ্ধের প্রান্তে পৌঁছে গিয়েছিল। আল জাজিরা বলছে, বিশ্বব্যাপী শিপিং লেন এবং বাণিজ্যিক জাহাজ ঐতিহাসিকভাবে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে হুমকির সম্মুখীন হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। ইরান ইরাক সংঘাতের সময় উভয় দেশই বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে আক্রমণ করেছিল, যার ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত পায়। সম্প্রতি ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল সংযুক্ত জাহাজের ওপর হামলা শুরু করে। এই অভিযানের লক্ষ্য ছিল গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধকে অবসান করা। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীর তল্লাশি অভিযান, ধরপাকড় ও হামলা অব্যাহত রয়েছে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার আওতায় চলমান দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি এবং বোর্ড অফ পিস গঠনের পরও ইসরায়েলি বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞের হাত থেকে রেহাই পাচ্ছেন না গাজাবাসী। প্রায়
প্রতিদিনই চালানো হচ্ছে হামলা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার 10 ফেব্রুয়ারি গাজা উপত্যকার একাধিক স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় মধ্য গাজায় অন্তত 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 4 জন ফিলিস্তিনি নিহত হন। স্থানীয় সূত্র জানায়, হামলাগুলোতে বেসামরিক মানুষের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। চলমান সংঘাতে গাজায় মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠছে। এর আগে গত সোমবার 9 ফেব্রুয়ারি গাজায় অন্তত 9 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। গাজার চিকিৎসা সূত্র জানায়, গাজা শহরের পশ্চিমাঞ্চলের আল নসর স্ট্রিটে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলায় 3 জন নিহত হন। এদিন দক্ষিণ গাজার খান ইউনিস উপকূলে ইসরায়েলি গোলাবর্ষণে একজন ফিলিস্তিনি জেলে আহত হন। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া শহরের আবু তাম্মাম স্কুলের পাশে ইসরায়েলি সেনার গুলিতে 54 বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার দেইর আল বালাহের পূর্বাঞ্চলে এক কৃষককে হত্যা করে ইসরায়েলি সেনারা। দক্ষিণ গাজায় আরও 4 ফিলিস্তিনি নিহত হন। 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর প্রায় 72,032 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,71,000-এর বেশি মানুষ আহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 586 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,553 জন আহত হয়েছেন। এবার ট্রাম্পকে পাল্টা খোঁচা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁর। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁকে প্রায়ই খোঁচা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পকে পাল্টা খোঁচা দিলেন ম্যাক্রঁ। শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসনের বিবিধ সিদ্ধান্তের সমালোচনা করে যুক্তরাষ্ট্রকে চীনের সঙ্গে কার্যত এক আসনে বসালেন তিনি। চলতি বছরের শেষে আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির সঙ্গে সংঘাতে জড়াতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করলেন ম্যাক্রঁ। মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার দেন ম্যাক্রঁ। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যবসার ক্ষেত্রে আমরা চীনের সুনামির মুখোমুখি হচ্ছি। অন্যদিকে আমেরিকার দিক থেকে বারবার স্থিতাবস্থা নড়িয়ে দেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনকে সরাসরি ইউরোপ বিরোধী বলেও তোপ দাগেন তিনি। ট্রাম্পের নাম উল্লেখ না করেই ফরাসি প্রেসিডেন্ট বলেন, যখন আগ্রাসী আচরণ করা হবে তখন মাথা নত করা ঠিক নয়, বোঝাপড়ায় আসাও উচিত নয়। ফ্রান্স, স্পেনের মতে ইউরোপের বেশ কিছু দেশ শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে। এই সিদ্ধান্তকে আমেরিকা যে ভালোভাবে নিচ্ছে না তা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে হোয়াইট হাউস। ম্যাক্রোর দাবি, বছরের শেষে এই বিষয়টিকে নিয়ে সংঘাতের পথে হাঁটতে পারেন ট্রাম্প। এই প্রসঙ্গে অবশ্য আমেরিকাকে কঠোর বার্তা দিয়ে ম্যাক্রো বলেন, ইউরোপীয়দের বলা উচিত যে আমাদের শিশুদের মাথা বিক্রির জন্য নয়, আমাদের শিশুদের আবেগকে ব্যবহার করে আমেরিকা কিংবা চীনের সোশ্যাল মিডিয়াগুলি অর্থ উপার্জন করতে পারে না। প্রসঙ্গত, এর আগে একাধিকবার ম্যাক্রনকে কটাক্ষ করেছেন ট্রাম্প। গাজায় শান্তি ফেরানোর জন্য তার প্রস্তাবিত বোর্ড অফ পিসে যোগ দিতে রাজি না হওয়ায় ফ্রান্সের ওয়াইন এবং শ্যাম্পেনের উপর 200% শুল্ক আরোপ করেছেন তিনি। এছাড়া আমেরিকার গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবি সমর্থন না করায় ইউরোপের 8টি দেশের পণ্যে 10% শুল্ক আরোপ করেছেন তিনি। এই 8টি দেশের মধ্যে ফ্রান্সও রয়েছে। যে কারণে ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা গর্বজন যত বাড়ছে, ততই বিশ্বজুড়ে একটি প্রশ্নও বড় হয়ে দেখা দিচ্ছে। দশকের পর দশক ধরে অবরোধে জর্জরিত ইরান কিভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো মহাশক্তির সামনে এখনও পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। 2025 সালের জুনে 12 দিনের সংক্ষিপ্ত যুদ্ধে ইসরায়েল ইরানের আকাশসীমায় একচ্ছত্র আধিপত্য দেখায়। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তবে এরপরও তেহরানকে পুরোপুরি বশ করা সম্ভব হয়নি। এমনকি দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের গুপ্ত হত্যা এবং লেবানন ও গাজার প্রক্সি গোষ্ঠীগুলো দুর্বল করে দেওয়ার পরেও ইরানের শক্তিমত্তা নিয়ে খোদ পশ্চিমা সমর বিশেষজ্ঞরাই এখন চরম হুঁশিয়ারি উচ্চারণ করছেন। সিরিয়ার বাশার আল আসাদ ক্ষমতা হারিয়ে রাশিয়ায় নির্বাসিত হওয়া এবং মস্কো নিজে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকায় ইরান কার্যত একা হয়ে পড়েছে। তবে তেহরানকে দমানো যাচ্ছে না। ইসরায়েল মনে করছে ইরান বর্তমানে ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। দেশটির অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও মুদ্রাস্ফীতির সুযোগ নিয়ে সেখানে সরকার পরিবর্তনের এটিই সেরা সময়। তবে ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো এই ধারণাকে ভয়ানক ভুল হিসেবে গণ্য করছে। একে ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ পরিণতির পূর্বাভাস হিসেবে দেখছে তারা। উইলিয়াম হার্টুংয়ের মতো বিশেষজ্ঞরা বলছেন, 2003 সালে ইরাক আক্রমণকে যতটা সহজ মনে করা হয়েছিল, বাস্তব চিত্র
চিত্র ছিল তার সম্পূর্ণ উল্টো। এর ফলে শেষ পর্যন্ত আইএসআইএস-এর উত্থান ঘটিয়েছিল। ইরানের ক্ষেত্রেও তেমন কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে তার পরিণাম হবে অনিশ্চিত এবং সেখানে প্রবেশের পথ থাকলেও বের হওয়ার পথ মার্কিন বাহিনীর জন্য রুদ্ধ হয়ে যেতে পারে। আকাশপথে ইরান দুর্বল হলেও তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভাণ্ডার বর্তমানে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের চেয়ে সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ। গত জুনের যুদ্ধে ইরান ইসরায়েলের দিকে প্রায় ৫০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এর মধ্যে অনেকগুলোই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ সামরিক বিশ্লেষক স্কট রিটার সতর্ক করে বলেছেন, ইরান চাইলে যে কোনো মুহূর্তে এই অঞ্চলের জ্বালানি উৎপাদন ব্যবস্থা অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। তার মতে ইরানি হামলায় কয়েক হাজার মার্কিন সেনার মৃত্যু হতে পারে এবং ইসরায়েলের মূল ভূখণ্ড বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে। লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের দমনে মার্কিন বাহিনীর অপারেশন রাফ রাইডারের ব্যর্থতা ইরানের সক্ষমতার একটি ক্ষুদ্র উদাহরণ মাত্র। যেখানে শুধুমাত্র ড্রোন ও সাধারণ মিসাইল নিয়ে হুথিরা কয়েক মাস ধরে বিশ্ব বাণিজ্য স্থবির করে দিতে পেরেছিল, সেখানে ইরানের সুসংগঠিত সামরিক বাহিনী যে কত বড় বিপর্যয় ঘটাতে পারে তা সহজেই অনুমেয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন এপস্টাইন। নতুন নথিতে চাঞ্চল্যকর তথ্য। প্রয়াত মার্কিন ধনকুবের এবং দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং কট্টরপন্থী সেটলার গোষ্ঠীগুলোর ঘনিষ্ঠ সম্পর্কের নতুন তথ্য সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত কয়েক মিলিয়ন নথির বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। প্রকাশিত নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই-এর লস অ্যাঞ্জেলেস অফিসের ২০২০ সালের একটি মেমোতে উল্লেখ করা হয়েছে যে এপস্টাইন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন প্রশিক্ষিত এজেন্ট ছিলেন বলে ধারণা করা হতো। যদিও এই দাবির পক্ষে শতভাগ প্রমাণ এখনও মেলেনি, তবে নথিতে তাকে ইসরায়েলি গোয়েন্দা বৃত্তের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে বর্ণনা করা হয়েছে। তদন্তে দেখা গেছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের সঙ্গে এপস্টাইনের নিয়মিত যোগাযোগ ছিল। শুধু তাই নয়, ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা ইয়োনি কোরেনের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল। এমনকি ২০১২ সালে কোরেনের ক্যান্সারের চিকিৎসার খরচও এপস্টাইন পরিশোধ করেছিলেন বলে ইমেল মারফত জানা গেছে। এপস্টাইন কেবল গোয়েন্দা তথ্যের সঙ্গেই যুক্ত ছিলেন না, বরং ইসরায়েলি ভূখণ্ডে সক্রিয় বিতর্কিত গোষ্ঠীগুলোতেও বড় অঙ্কের অর্থায়ন করতেন। ২০০৬ সালে তিনি ফ্রেন্ডস অব দ্য ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস সংস্থাকে $২৫,০০০ এবং জুইশ ন্যাশনাল ফান্ডকে $১৫,০০০ দান করেন। উল্লেখ্য, এই সংস্থাগুলির বিরুদ্ধে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এপস্টাইনের দীর্ঘদিনের সঙ্গী ঘিসলাইন ম্যাক্সওয়েলের বাবা ব্রিটিশ মিডিয়া টাইকুন রবার্ট ম্যাক্সওয়েলের সঙ্গেও মোসাদের যোগসূত্র থাকার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এপস্টাইন ২০১৮ সালের একটি ইমেলে দাবি করেছিলেন যে রবার্ট ম্যাক্সওয়েল মোসাদের হয়ে তথ্য সংগ্রহ করতেন এবং শেষ জীবনে ইসরায়েলের কাছে বিপুল অর্থ দাবি করায় তাকে হত্যা করা হতে পারে বলে তিনি সন্দেহ করতেন। এসব তথ্যের বিপরীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক্সে দেওয়া একটি পোস্টে দাবি করেছেন, এহুদ বারাকের সঙ্গে এপস্টাইনের সম্পর্ক মানেই তিনি ইসরায়েলের হয়ে কাজ করেছেন তা নয়, বরং এটি বারাকের রাজনৈতিক ব্যর্থতার প্রমাণ। অন্যদিকে এপস্টাইনের রায়জীবী অ্যালেন ডারশোভিটস এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, কোনো গোয়েন্দা সংস্থা এপস্টাইনের মতো ব্যক্তিকে বিশ্বাস করার কথা নয়। এপস্টাইন ২০১৯ সালে কারাগারে মারা গেলেও তার নেটওয়ার্ক এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার গোপন আতাত নিয়ে বিশ্বজুড়ে এখনও চাঞ্চল্য অব্যাহত রয়েছে। নতুন এই নথিপত্রগুলো আন্তর্জাতিক রাজনীতি ও গোয়েন্দা দুনিয়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।